বাংলাদেশের কোটা বিরোধী আন্দোলন কেমনভাবে হাসিনা ভাগাও দেশ বাঁচাও আন্দোলনে পরিণত হয়ে গেল, তাই নিয়ে এখন রাজনৈতিক মহলে চলছে চুলচেরা বিশ্লেষণ। প্রশ্ন হলো, বাংলাদেশের কোটা বিরোধী আন্দোলন কি শুধুই একটা অজুহাত, যেখানে বাংলাদেশের সুপ্রিম কোর্ট কোটা আইন বাতিল ঘোষণা করে দেবার পরেও কেন ছাত্ররা আন্দোলন থেকে নিজেদের সরিয়ে নিল না? এর পিছনে কি আন্তর্জাতিক ষড়যন্ত্রের ইন্ধন পাওয়া যাচ্ছে, যে কারণে হাসিনাকে দেশ ছাড়া শুধু নয়, ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলো মুজিবুর রহমানের মূর্তি থেকে তার মিউজিয়াম? এক কথায়, বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের মূল কাণ্ডারি শেখ মুজিবুরের সমস্ত অস্তিত্ব বিলোপ করার মধ্যে দিয়ে উগ্র ভারত বিরোধী মৌলবাদী শক্তির নয়া বিকাশ বাংলাদেশে ঘটল বলা যায়। প্রশ্ন হলো, বাংলাদেশের অস্থির এই রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে কি পাকিস্তান আবার হারানো ভূখণ্ড উদ্ধারের জন্য সচেষ্ট হবে, নাকি চীন এই সুযোগে বাংলাদেশের দখল নেবে? একটা বিষয় পরিষ্কার, বাংলাদেশের বর্তমান অচলায়তন রাজনৈতিক পরিস্থিতির ওপর ভারত নজর রাখা ছাড়া আর নিজেদের সীমানা রুদ্ধ করা ছাড়া আর কিছুই চাইবে না। যেখানে বাংলাদেশের দখল নেওয়ার জন্য চীন কিংবা পাকিস্তান আগ্রাসী হলে বাংলাদেশের আর্মি নামক বস্তুটি খেলনা পিস্তল নিয়ে কতক্ষণ যুঝবে, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। যেখানে ভারত যে দ্বিতীয়বার বাংলাদেশের পাশে দাঁড়িয়ে বহির্দেশীয় শত্রুকে রুখবে, এমনটা মনে করারও কোনো কারণ নেই। কারণ 1971-এর ইন্দিরা সহমর্মিতার বর্তমান নরেন্দ্র মোদীর কাছে আশা করাটাই বাতুলতা। এ বিষয়ে উদ্ভূত পরিস্থিতিতে এই রাজ্যের বিরক্ত নাগরিকরা কি বলছেন, আসুন সেটা দেখে নিই। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিবেশ শিক্ষা দেখা যাচ্ছে, বাংলাদেশের মানুষের জনরোষে এই দেশের প্রধানমন্ত্রীকে দেশ ছাড়তে হয়েছে এবং সেই প্রধানমন্ত্রী ভারতবর্ষে এসে আত্মগোপন করেছিলেন এবং পরবর্তী সময় আজকে যেটা শোনা যাচ্ছে তিনি লন্ডনে পাড়ি দিয়েছেন। বাংলাদেশে আজকে যে ঘটনা ঘটছে সেই বিষয়ে একজন সুচিন্তিত মানুষ হিসেবে, পশ্চিমবাংলার একজন সুচিন্তিত প্রাবন্ধিক মানুষ হিসেবে কি ব্যাখ্যা দেবে? দেখুন, শান্ত বাংলাদেশ এখন অগ্নিগর্ভ অবস্থা। ছাত্র আন্দোলনের নামে একটা গণতান্ত্রিক সরকার ফেলে দিল। তো নর্মালি এটা তো খুব ভয়ের এবং দুঃখের কারণ ওপার বাংলা কিছু হওয়া মানে এপার বাংলা এবং এর লোকেদের তার আঁচ পড়বে, তার উত্তপ্ত হাওয়া আমাদের এখানেও বইবে। এ ব্যাপারে তো এসে বাঙালি হিসেবে অস্বীকার করা যাবে না। ওখানে তো যখন ছাত্র আন্দোলন হচ্ছিল, তাদের আন্দোলনের ভাষা ছিল ভারত যাদের মামা বাড়ি, বাংলা ছাড়াও তাতারি। এখন আন্দোলনের নামে একদিকে ছিল সরকার ফেলার চক্রান্ত, অন্যদিকে ছিল ভারত বিদ্বেষী স্লোগান। এখন এরকম একটা পরিস্থিতির মধ্যে ছিল ছাত্র আন্দোলন। ছাত্র আন্দোলন ঠিক ছিল না, এটা আমেরিকার যেমন চক্রান্ত ছিল, চীনের চক্রান্ত ছিল, জামাতে ইসলাম, সিপিএম বাবু ইস্কারি, এই সব মিলিয়ে হাসিনা সরকার একটা গণতান্ত্রিক সরকারকে ফেলে দিয়েছে। এখন মর্মান্তিক। এবং যেভাবে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের মৃত্যু ভাঙছে, এটা খুব দুঃখজনক। যিনি হচ্ছে রাষ্ট্রের পিতা, তাকে যেভাবে মৃত্যু ভাঙছে, এটা তো ঠিক করছে না। শেখ হাসিনা ভুল করলে সেটা নিশ্চয়ই বিচার হবে, তার ইতিহাস বিচার করবে বা তার বিচার হবে। কিন্তু শেখ মুজিবুর রহমানের উপর যেভাবে হামলা করছে বা বাসভবনে যেভাবে হামলা করছে, এটা ভাষা দেখা যাচ্ছে বাসভবন থেকে সমস্ত জিনিস একদম সব লুটপাট করছে মানুষ। ওখানে তো আইনের কোনো শাসন নেই। এখন হচ্ছে কি বলবো, মানে মোস্তান গুন্ডা বাহিনী, জামাতি ইসলামের যারা বাহিনী, তাদের এখন শাসন। সে শাসন যা হয় তাই দেখাচ্ছে সারা বিশ্বে। দেখুন, নাজিবুল্লাহ সরকারের যখন পতন হয়ে যায় এবং তার স্ত্রী আমি তো এখনো ভারতে আশ্রয় নিয়েছিল, এটা 1996 সাল সম্ভবত। তো এখন ব্যাপার হচ্ছে এই শেখ হাসিনার ক্ষেত্রে তাই হচ্ছে, যে ভারতে আশ্রয় এসছেন এবং ভারতে আশ্রয়ে কতদিন থাকবেন সেটাও খুব মুশকিল। কারণ আজকে জয়শঙ্কর যেটা বলেছেন, বিদেশমন্ত্রী বলছে আমাদের কাছে তো শর্ট টাইমে নোটিশ দিয়ে এসছেন, এখন আমরা ভাবনা চিন্তা করছি না, একটা ব্যাপার। তারপর উনি আমেরিকাতে শুনলাম, লন্ডনে শুনলাম আবেদন করেছেন, কিন্তু লন্ডন মনে হয় নিচ্ছেন না, এই মুহূর্তে নিচ্ছে না। পরবর্তীকালে বেলারুশ, যেটা ওখানে কি বাড়ি আছে, সেখানেও চেষ্টা করছেন যাওয়ার জন্য। কিন্তু এটা তো সেটা তো তার ব্যক্তি স্বার্থে, সে নিরাপত্তার ব্যাপার আছে, ঠিক আছে। কিন্তু বাংলাদেশকে, এই অশান্ত বাংলাদেশকে শান্ত করবেন কি করে? সে গণতান্ত্রিক নির্বাচন একটা বলে নিই। এখন আগে আমি এরশাদ ছিলেন, যে মানে যে মিলিটারি শাসন, স্বৈরতান্ত্রিক শাসন, সেই শাসনটা ফিরে আসছে। এবার বলুন, আমি কি বলছি। একটা প্রশ্ন হচ্ছে, এই বাংলাদেশকে স্বাধীন করার জন্য 1971 সালে ইন্দিরা গান্ধী ভারতীয় সেনাবাহিনী পাঠিয়েছিল এবং 9 দিনে প্রায় 14,000 ভারতীয় সেনার বলিদানের মধ্যে দিয়ে সেদিন বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছিল।
আজকের মাটিতে দাঁড়িয়ে যেভাবে স্বাধীন বাংলাদেশের বুকে যেভাবে একটা ধ্বংসাত্মক রাজনীতি আমরা লক্ষ্য করছি, সেইটাকে একজন নাগরিক হিসেবে কিভাবে নেবেন, সচেতন নাগরিক? দেখুন, ভারত সরকার তীব্র অবজার্ভ করছেন। আমরা যে বাংলাদেশের যে সীমান্তবর্তী অঞ্চলে, সেখানে আমাদের যে বর্ডার সিকিউরিটি ফোর্স করেছেন, মোতায়েন করেছেন। লন্ডনে দূতাবাসকে সাবধান করেছেন যেহেতু ভারতীয় নাগরিকদের কোনো অসুবিধা না হয়। যার ফলে কি হচ্ছে, ভারত সরকার হাত গুটিয়ে বসেনি, তীব্রভাবে লক্ষ্য রাখছে। এবং এই যে এটা যে হতে চলেছে, এটা শেখ হাসিনা সরকারের আগে ভারত সরকার বুঝে গেছিলেন যেটা ছাত্র আন্দোলন নয়, আরব স্প্রিং হচ্ছে আরব বসন্ত, ঠিক এরকম একটা ঘটনা ঘটেছিল ছাত্র আন্দোলনের নামে, সেখানে সরকার পড়েছিল। এখন শেখ হাসিনা এটা বুঝতে অক্ষম হয়েছিলেন আমার মনে করবো, কিন্তু তার আগে ইনি বলেছিলেন যে আমেরিকা আমাদের দেশটাকে দখল করতে চলেছে। ইনফ্যাক্ট ওনার আশঙ্কা ঠিক হয়েছে, কিন্তু সেই জায়গায় কী হয়েছিল, উনি যে মিটিংটা করেছিলেন যেটা হচ্ছে আওয়ামী লীগের নেতাদের নিয়ে এবং তার মানে যেগুলো কি বলে অ্যালায়েন্স নিয়ে, এইটা না করে সর্বদলীয় বৈঠক করলে আমার মনে হয় খানিকটা সুরা হতো। কিন্তু এখন তো আর কারো হাতে নেই, জামায়াতে ইসলাম উগ্রপন্থীদের হাতে চলে গেছে, আর সর্বোপরি সেনাবাহিনী। কিন্তু সেনাবাহিনীর তো দেখতে পাচ্ছি চুপচাপ নীরব। এখন পথচারীরা মার খাচ্ছে, জনগণ মার খাচ্ছে, সরকারি সম্পত্তি ধ্বংস হচ্ছে, হিন্দু নিধন হচ্ছে, এরকম একটা নৈরাজ্যের মধ্যে দিয়ে যাচ্ছে। কী বলবো, এ সম্বন্ধে বলা মানে আমাদের খুব দুঃখ লাগছে, কষ্ট হচ্ছে, হতাশা হচ্ছে। আমরা উদ্বিগ্নের মধ্যে আছি যে বাংলাদেশ এখন কী হতে চলেছে। বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের সম্পর্কে কি বলবেন? তারা দেখুন, সংখ্যালঘু সম্প্রদায় ওখানে তো আগে ছিল 13%, এখন মনে হয় 3% এসে থেমেছে। এবার হিন্দু শূন্য হবে, কারণ ওই রকমভাবে ধর্মীয় নিপীড়ন অত্যাচার সহ্য করে আর কতদিন থাকবে। হয় তারা মরবে না তো ভারতে আশ্রয়ে চলে আসবেন, যদি ভারত সরকার তারা আশ্রয় দেয়। এখন ওখানকার হিন্দুদের খুব কপালে দুঃখ, তারা না বাংলাদেশের নাগরিক হতে পারলো আর ভারতের নাগরিক হতে পারলো না, এরকম স্যান্ডউইচ অবস্থা রয়েছে। এখানে জীবনের এখন দাম খুব কম, এখন সেখানে ধর্মীয় উন্মাদনা বেশি, ধর্মীয় নিপীড়নের শিকার হচ্ছে। নর্মালি এখন যারা সংখ্যালঘু হিন্দুদের, তার তো কষ্ট তীব্র থেকে তীব্রতর হচ্ছে, কারণ ধর্ম নিপীড়নের শিকার এক শ্রেণীর লোক আছে যারা ধর্মের নামে মারো আর মরো তাই করছে। অতএব তারা আমাদের যারা সংখ্যালঘু ভাই বোন, ওখানে হয় মরবে আর না তো দেশ ছেড়ে পালাবে, এছাড়া বিকল্প রাস্তা আমি দেখতে পাচ্ছি। সম্প্রতি বাংলাদেশের যে গণ অভ্যুত্থান আমরা লক্ষ্য করলাম, যেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে তার দেশ ছেড়ে পালাতে হলো, এবং যে বাংলাদেশের প্রধানমন্ত্রীর বাসভবন গণভবন, সেটাকে ব্যাপকভাবে ভাঙচুর করা, তার জিনিসপত্র লুটতরাজ করা, পুরো বিষয়টা নিয়ে যে একটা চরম বিশৃঙ্খলা, এটাকে কীভাবে আপনি একজন সমাজকর্মী হিসেবে কী ব্যাখ্যা করবেন? দেখুন, আওয়ামী লীগের সম্পর্কে আমরা একটা ধারণা আমাদের ছিল বাইরে থেকে, যে অত্যন্ত শান্তির জায়গা এবং বাংলাদেশ উন্নত খুব বড় জায়গা ইত্যাদি, মানে ভালো জায়গা। কিন্তু একটা জিনিস বুঝতে হবে, যখনই গণ অভ্যুত্থান হয় তখনই কোটি কোটি লোক বোকা নয়। কোটি কোটি লোকের মধ্যে চোর ছাতাম চিটিংবাজ খুনি বাটপাট যেমন থাকবেন, সেরকম প্রগতিশীল মানুষ থাকবেন, সেখানে শিক্ষক থাকবেন, সাধারণ মানুষ থাকবেন, খেটে খাওয়া মানুষ থাকবেন। এই সমস্ত মানুষ সবাই তো বোকা নয়। অর্থাৎ শেখ হাসিনা যে কথাগুলো আমরা জানতাম না, তার পজিটিভগুলো জেনেছিলাম, তার দম্ভ, তার একনায়কতন্ত্র ভাব, তার বিভিন্ন রকম গণতন্ত্রকে গলা টিপে মারার যে কৌশল, এইগুলো আমরা জানি। ওখানকার ব্লগারদেরকে কিভাবে মেরেছে, ওদেরকে প্রতিবাদ করলে বা সমালোচনা করলে তাদেরকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া, তাদেরকে শাস্তি দেওয়া ইত্যাদি বিভিন্ন ক্ষোভ ওদের মধ্যে ছিল, তারই একটা প্রকাশ হয়ে গেছে। সেই প্রকাশটা হচ্ছে ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে। অর্থাৎ এটা থেকে এস্টাবলিশড, এর মধ্যে কোন রাজনৈতিক দল ছিল কি ছিল না, বা থাকলে কিভাবে ছিল, সেটা বিচার্য নয়। বিচার্য হচ্ছে যে অন্যায়ের বিরুদ্ধে কোটি কোটি মানুষ, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ একত্রিত হয়েছে। যে সরকার নিরস্ত্র মানুষের উপর গুলি করেছে, ছাত্রদের গুলি করেছে, অসংখ্য ছাত্রকে মেরেছে, ছাত্রছাত্রীকে মেরেছে। সুতরাং সেখানকার জনগণ বলছে তোমার আর 1 মিনিট থাকা যাবে না। এখন ঘটনা অনেকেই মনে করতে পারে যে সেখানে বঙ্গবন্ধুর
মূর্তি পুড়িয়ে দিচ্ছে, ভেঙে দিচ্ছে, এগুলো অন্যায়। এটার মধ্যে কোনো বাহাদুরির কিছু নেই। ঠিক একইভাবে গণ অভ্যুত্থান ছাড়াও আমাদের ভারতবর্ষের মূল যে মানুষটা, আমাদের ভারতের মানুষকে 92% মানুষকে নাগরিকের স্বীকৃতি দিয়েছেন যে বাবা সাহেব আম্বেদকর, আমরা দেখেছি তার মূর্তিও ভেঙে দিয়েছি। আমরা দেখেছি এখানকার লোকেরা SC ST OBC মুর্দাবাদ বলেছে ভারতের লোকেরা। আমরা ভারতে দেখেছি ত্রিপুরাতে আমরা সংখ্যালঘুদের উপর আক্রমণ করেছে, খুন করেছে, মেরেছে। আমরা কিন্তু ভাবিত হইনি। আমরা ভারতের মানুষ হয়ে ভারতের মৌলবাদী যে RSS বিজেপি, তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করতে পারিনি। আমরা যাচ্ছি বাইরের মানুষ, অর্থাৎ বাংলাদেশের কি হলো ইত্যাদি নিয়ে ভাবতে। সুতরাং আমার কাছে যেটা মনে হয়েছে যে শেখ হাসিনা যা করেছিল, আমরা সামান্য কদিন ধরে তার যে দম্ভ দেখেছি, তার মুক্তিযুদ্ধের 30 লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে যে মুক্তিযুদ্ধ এবং সেই যুদ্ধের যে জয়, তাদের যে বিরুদ্ধে দালালরা ছিল, সেই দালাল একটা ঘৃণ্য শব্দ যেটা রাজাকার, সেই রাজাকার বলে দেখে দেওয়া, কেউ প্রতিবাদ করলে সে রাজাকার, ছাত্ররা রাজাকার, এই সমস্ত কথাগুলো কোনো শাসকের কথা হতে পারে না, কোনো ভালো মানুষের হতে পারে না। ফলে শেষ কয়েকটা দিন আমরা শেখ হাসিনার যে ভূমিকা দেখেছি, সেখানে মিলিটারি নামিয়ে দিয়ে কারফিউ জারি করে যেভাবে বহু মানুষকে খুন করা হয়েছে, নিরস্ত্র মানুষকে খুন করা হয়েছে, তার বিরুদ্ধে সেখানকার মানুষ উল্টে পাল্টে দিয়েছে। এরকম উল্টে পাল্টে গণ অভ্যুত্থান, আমরা প্যারি কমিউনের কথা জানি, আমরা ফরাসি বিপ্লবের কথা জানি, আমরা শ্রীলঙ্কার কথা জানি। এখানে কিন্তু এই গণ অভ্যুত্থানকে সবসময় স্যালুট করার কথা, তাকে প্রণাম করা উচিত। কারণ এটা মানুষ বলছে, মানুষ মানে ভগবান আল্লাহ, এই যে কোটি কোটি লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এদেরকে, ফলে একে চুলচেরা বিচার বিশ্লেষণ করা হবে পরে, আজকে নয়। পৃথিবীটা এক জায়গায় দাঁড়িয়ে থাকে না, এবং স্বৈরাচারী শাসক বা যদি একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থা বা অগণতান্ত্রিকভাবে বিরোধীদের কণ্ঠ রোধ করে দেওয়ার বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে সেখানকার ছাত্র জনতা, সাধারণ মানুষ, বুদ্ধিজীবী প্রত্যেকে যা প্রতিবাদ করেছে, এই প্রতিবাদকে আমি তাদেরকে সমর্থন করি, তাদের পাশে আছি। এখানে প্রশ্ন হচ্ছে যে এটার ফলে নাকি ওখানকার সংখ্যালঘুদের বিপদ হবে। আমরা কি এখানকার সংখ্যালঘুদের বিপদের হাত থেকে বাঁচাতে পেরেছি? এখানে শুধুমাত্র গোমাংস নিয়ে যাওয়ার জন্য খুন হয়েছে, শুধুমাত্র জয় শ্রীরাম না বলার জন্য খুন হয়েছে, শুধুমাত্র মুসলমান করার জন্য তাদের একঘরে করা হয়েছে। তাদের বাজার হাট করা যাবে না, তাদের কাছে বাজার হাট করা যাবে না, তাদের মসজিদ ভেঙে দেওয়া হয়েছে। প্রতিদিন আমরা ভারতবর্ষে এটা দেখছি। পশ্চিমবঙ্গ ব্যতিক্রম। পশ্চিমবঙ্গ সঙ্গে গুলিয়ে ফেললে হবে না। পশ্চিমবঙ্গের সঙ্গে একটা জায়গা ডিফারেন্স আমি বলছি, এখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে বাংলার ক্ষেত্রে তিনি যেহেতু যে পার্টি করুক সবাই স্বীকার করবে, তিনি যেহেতু মাটি থেকে উঠে এসছেন, সেইগুলো মানুষের পালসটা বোঝেন। তিনি ভালো মন্দ আমি বলতে চাই না। আজকে যদি শেখ হাসিনার জায়গায় মমতা ব্যানার্জি হতেন, তাহলে কিন্তু এই সমস্যাটা উনি ট্যাকেল করে ফেলতেন। শেখ হাসিনা তার দম্ভ, তিনি একটা বারের জন্য বললেন না যে আমি রাজাকার সবাইকে বলিনি, যারা গুলি ছুটেছে তাদের বিরুদ্ধে শাস্তি দেওয়া হবে, বা এই মানুষগুলোকে বুক দিয়ে আগলে রাখার জন্য তিনি কোনো আহ্বান করেননি, কারণ এগুলো তার সন্তান। যাই হোক, এখন যে অবস্থাটা হয়েছে, আমরা আজ থেকে একদিন, দুদিন, 3 দিন পর ছাড়া বুঝতে পারবো না। সেখানে নতুন যে সরকার আসবে, এখন যে অবস্থাটা ওখানে চলছে, এই অবস্থায় আমি আপনার চ্যানেলের মাধ্যমে বলবো, ওখানে যারা সংখ্যালঘু মানুষ একটু ভয় পাবেন না। নিজের জন্মভূমি মাটিকে মা মনে করে মাটি আগলে রাখবেন। একবার যদি ফসকে কোনো রকমে আমাদের ভারতের পাল্লায় পড়েন, ভারতের বিজেপির পাল্লায় পড়েন, আপনারা দল বেঁধে আসবেন। আসার পর আপনারা পাসপোর্ট ভিসা নিয়ে আসতে পারবেন না, আপনারা লিগালি আসতে পারবেন না। ভারতে এসে আপনারা চিরকালের জন্য বেনাগরিক হয়ে যাবেন। আজকে শুভেন্দু অধিকারী বলছে 1 কোটি মানুষ আসবে সিএতে, তাদের সবাইকে নাগরিকত্ব দেওয়া হবে। এই এত বড় মিথ্যা কথা বলার পরও এখনো সে বেঁচে আছে। পাবলিক এখনো তাকে রাম ধোলাই দিল না, পাবলিক একে পেটালো না। এটা একটা
আশ্চর্যের বিষয়। যদি বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু ভাইদের প্রতি তোমাদের এত দরদ থাকে, তাহলে আমার প্রথমে আসামের ডিটেনশন ক্যাম্পে যে কজন আছেন বা আসামের যে 27 লক্ষ মানুষ বেনাগরিক হয়েছেন তাদেরকে আগে রক্ষা করুন। পশ্চিমবঙ্গে যে প্রত্যেক দিন, আমি আজকে হাইকোর্ট থেকে আসছি, সেখানে ইল্লিগাল মাইগ্রেন্ট বলে বহু মানুষকে বেনাগরিক করা হচ্ছে। সিএতে আবেদন করানোর নাম করে চিরকালের জন্য দাস তৈরি করা হচ্ছে, যে দাস ব্যবস্থা আর কখনো নাগরিক হতে পারবে না। যে ফলে যে আগে এই মানুষগুলোকে নাগরিকত্ব দিক, বাংলাদেশ থেকে দেশ ভাগের বলি হওয়া বা 71-এর মুক্তিযুদ্ধের পর যে মানুষগুলো এসেছিল এরা বাঙালি। এদেরকে যদি পাশে দাঁড়াতে গেলে প্রথম হচ্ছে বাংলায় যারা আছে, ভারতে যারা আছে, 18টা রাজ্যে যে উপার বাংলা থেকে আসা মানুষগুলো আছে, বাঙালি হিসাবে, অখণ্ড ভারতের ভূমিপুত্র হিসাবে যদি বিজেপির ক্ষমতা থাকে, ফার্স্ট তাদেরকে নাগরিকত্ব দিয়ে দিক, তাদেরকে মানুষের মতো বাঁচাক, তারপরে বাংলাদেশের কথা ভাববে। কারণ বাংলাদেশের মানুষ সে নিজের মাটিকে নিজেকেই রক্ষা করতে হবে, নিজের জন্মভূমিকে নিজেকেই রক্ষা করতে হবে। এবং বাংলাদেশের যে ছাত্র সমাজ, বাংলাদেশের যে প্রগতিশীল মানুষ, তারা তাদেরকে বুক দিয়ে রক্ষা করবে। আমরা দেখেছি বাবরি মসজিদের সময় আমরা বাঙালি হয়ে আমরা যখন ত্রিপুরায় যখন মুসলিম বাঙালিদের হত্যা করেছে, খুন করেছে, বুলডোজার দিয়ে উত্তরপ্রদেশে বাড়ি ঘর ভেঙে দিয়েছে, আমরা নির্লিপ্ত থেকেছি, আমরা চুপ থেকেছি, আমাদের কোনো অনুভূতি হয় না। সেই আমাদের মতো কুলাঙ্গার বাঙালিদের মুখে বাংলাদেশের বাঙালি হিন্দুদের নিয়ে কুমিরের কান্না করাটা শোভা পায় না। আর বিজেপি যেটা করছে সেটার মানে হচ্ছে তোরা পালিয়ে আয়, আমরা তোদেরকে বেনাগরিক করব। তোরা টুকুস করে ঢুকে পড়, বর্ডার পেরোবি, সেখানে আমার বিজেপির পার্টি অফিস আছে, দেখা করবি, পার্টি অফিস তোকে পাঠিয়ে দেবে কোন একটা জায়গায়, তুই যেখানে যেতে চাস, তারা সেখানে ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড বানিয়ে দেবে। বানিয়ে দেওয়ার পর পরের দিন জয় শ্রীরাম বলে একটা গলায় একটা গেরুয়া পরে নিবি, ঝুলিয়ে নিবি, দিয়ে একটা মোটরসাইকেল নিবি, নিয়ে তুই জয় শ্রীরাম বলে ঘুরে বেড়াবি, হিন্দু মুসলমান করে বাংলাকে ধ্বংস করার জন্য, বাঙালির জাতি সত্তা ধ্বংস করার জন্য, বাংলার ভাষা ধ্বংস করার জন্য। এটা ওদের এই বিজেপি শুভেন্দু অধিকারীদের টেকনিক। ফলে আমি এখনো বারবার বলবো যে বাংলাদেশে যে সংখ্যালঘু মানুষ আছে, ওই দেশটা, ওই মাটিটা তোমার বাবার, তার বাবার, তার বাবার, তার বাবার, অর্থাৎ ওই মাটি কামড়ে পড়ে থাকো, ওটা পূর্ণ অধিকার তোমার। মানে কে কাউকে মেরে ঝগড়াঝাটি সব জায়গাতেই হয়। আর এরকম গণবিদ্রোহের সময়, গণ অভ্যুত্থানের সময় চোর, চিটিংবাজ, খুনি, পাটপাই ঢুকবেই, তাদের কোনো জাত হয় না। ঠিক যেভাবে বঙ্গবন্ধুর মূর্তি ভাঙছে, ঠিক সেইভাবে বাবা সাহেব আম্বেদকরের মূর্তি ভেঙেছে আমাদের এখানেও। ফলত আমি এদেরকে ভাই হিসাবে বলছি, বাংলাদেশের জনগণকে, সংখ্যালঘু মানুষদের বলছি, হিন্দুদের বলছি, মরে গেলেও পালিয়ে আসার ভাববে না, মরে গেলেও ভারতবর্ষে ঢোকার কথা ভাববে না। ভারত একটা ভয়ঙ্কর দেশ, যেখানে দাস ব্যবস্থা চালু হচ্ছে, দাস প্রথা চালু হচ্ছে। এই দেখুন, আসামের 19 লক্ষ মানুষকে বেনাগরিক করেছে, এনআরসি ছুট করেছে, এই সব ডকুমেন্ট আমি নিয়ে গেছিলাম। 19 লক্ষ মানুষই ভারতের নাগরিক। আসাম চুক্তি অনুযায়ী 19 লক্ষ মানুষের কাছে এই পারের সমস্ত রকম ডকুমেন্ট আছে, নাগরিক, তাদের বেনাগরিক করে দিয়েছে। অর্থাৎ পশ্চিমবঙ্গের আধার কার্ড বাতিল হচ্ছে, পশ্চিমবঙ্গের পাসপোর্ট বাতিল করে দিচ্ছে। অর্থাৎ বাংলাদেশ দেশিদের ওপারের আমার বাঙালি ভাইদেরকে টপ দিচ্ছে, চলে আয়, চলে আয়, চলে আয়, চলে আয়, কেঁদে ভাসিয়ে দিচ্ছে ওদের জন্য। এই শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ এবং সুকান্ত প্রকান্তর, এদের কাঁদার অধিকার নেই। ওদের এখন যেটা করা উচিত, ওরা খুব তাড়াতাড়ি কিভাবে পালিয়ে বাঁচবে তার রাস্তা খোঁজা উচিত। শেখ হাসিনা তো পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে, ইংল্যান্ড তাকে আশ্রয় দেয়নি, কেউ দেবে না। খুনি নিরস্ত্র মানুষকে যারা মারবে, নিরস্ত্র মানুষ যে হাজার খানেক মানুষকে মেরেছে, লাশের পাহাড় তৈরি করে দিয়েছে, সেখানে অন্য কোনো কথা আসতে পারে না। জনগণ শেষ কথা, জনগণ, লক্ষ কোটি জনগণই আসল। জনগণ বুঝিয়ে দিয়েছে যে তুমি যখনই কেউ ফ্যাসিস্ট হয়ে উঠবে, যখনই সে এক নায়কতন্ত্র হয়ে উঠবে, যখন সেটা মানুষ থেকে দানবে পরিণত হয়ে যাবে, জনগণ আসবে। কালকে যেমন ঢাকা শহরে দেখেছি, ঠিক সেইভাবে লাথি মেরে এই রাষ্ট্র ব্যবস্থার বড় বড় নেতা, মন্ত্রী এবং সরকারকে ধূলিসাৎ করে দেবে। এখান থেকে, বাংলাদেশ থেকে শিক্ষা নেওয়া উচিত।
আমাদের বাংলা ভারতবর্ষের বিজেপি RSS এর, কারণ আগামী দিনটাও ওদের এরকম আসতে চলেছে। এখন আমি বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু ভাইদের বলছি, ভয় পাবেন না, বুক দিয়া একদম শক্তভাবে যা থাকুন। ওই মাটি আপনার, ওই জমি আপনার, ওই বাড়ি আপনার। ওখানকার সোনার ছাত্রছাত্রীরা, প্রচুর ছাত্রছাত্রী, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, লেখক, শিল্পী, সাহিত্যিক, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, সবাই আপনাদের পাশে আছে। ওখানে মিলিটারি আপনাদের বাঁচানোর জন্য চেষ্টা করবে। ওই কালকের যে এত বড় ঘটনা ঘটলো কলকাতায়, পাগল হয়ে যাচ্ছে লোকে বাংলাদেশিদের জন্য চিন্তা করে করে, নিজেদের জন্য কোনো চিন্তা নেই। নিজেদের এখানে যে বাংলাদেশ থেকে যারা এসেছিলেন দেশভাগে বলি তাদের বাঁচানোর কথা চিন্তা নেই, কিন্তু বাংলাদেশের জন্য বাংলাদেশের কি হবে, বাংলাদেশের কি হবে, এই চিন্তায় অস্থির হয়ে আছে। সুতরাং এখানকার মানুষদের আমরা বলবো ওইসব চিন্তাটা ছাড়ুন। নিজের পাড়ার যে বিজেপি এবং RSS এর গুন্ডারা তোমার মেয়ের দিকে তাকিয়ে আছে, তুমি ইলিগাল মাইগ্রেন্ট হবে, ওরা ভাই করে মোটরসাইকেল করে তুলে নিয়ে যাবে, তোমাদের বেনাগরিক বানাবে, তাদের দিকে নজর রাখুন। আর বাংলাদেশেরটা বাংলাদেশের মানুষের উপর ছেড়ে দিন, কারণ বাংলাদেশের মানুষ তারা বুক দিয়ে আটকাবে। তার কারণ হচ্ছে এরা সবাই বাঙালি। বাঙালি, বাঙালির কোনো জাত হয় না। বাঙালির হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান হয় না। বাঙালি মানে বাঙালি। বাংলা মানে অখণ্ড বাংলা। অখণ্ড বাংলার মানুষ আমরা সকলে সমান, একই মায়ের সন্তান। আমাদের মা অখণ্ড বাংলা।